নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি শিশুকাণ্ড, অবশেষে জামিনের নির্দেশ জলপাইগুড়ি শিশুকাণ্ডের মূল অভিযুক্ত চন্দনা চক্রবর্তীকে। পুলিশ জনতা সংঘর্ষের জের গ্রেপ্তার দুজন, ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। ফের শহরে চুরি, এবারে লক্ষ্য মন্দিরের দান বাক্স, ঘটনায় চাঞ্চল্য শহর জুড়ে। এবার আসছে বিস্তারিত সংবাদে। প্রায় 7.5 বছর জেল হেফাজতে থাকার পর অবশেষে জামিন পেলেন জলপাইগুড়ি শিশুকাণ্ডের মূল অভিযুক্ত চন্দনা চক্রবর্তী। সোমবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন অভিযুক্ত পক্ষের আইনজীবী সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, টাকার বিনিময়ে বেআইনিভাবে হোমের শিশুদের এক পাচার বিক্রি করার অভিযোগ উঠেছিল চন্দনা চক্রবর্তীর বিরুদ্ধে। জামিন অযোগ্য মোট 3টি মামলা হয়েছিল তার বিরুদ্ধে। গত বছর জুন মাসে একটি মামলার জামিন হয়। এদিন সোমবার সার্কিট বেঞ্চ থেকে মূল মামলার জামিন হলেও আগামীকাল জেলা আদালতে আরও একটি মামলার শুনানি আছে বলে সূত্রের খবর। 2016 সালের শেষ দিকের ঘটনা। জলপাইগুড়ি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অভিযোগ ছিল 17টি শিশুকে অবৈধভাবে দত্তক দেওয়া হয়েছে সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি অনুমোদিত জলপাইগুড়ির নর্থ বেঙ্গল পিপলস ডেভেলপমেন্ট সেন্টারের অধীনস্থ জলপাইগুড়ির স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সির বিমলা শিশু গৃহ থেকে। এই অভিযোগ পাওয়ার পরে 2017 সালের জানুয়ারিতে মাঝামাঝি থেকে তদন্ত শুরু হয় সিআইডির পক্ষ থেকে। ওই বছরই ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হয় জলপাইগুড়ির নর্থ বেঙ্গল পিপলস ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারপারসন চন্দনা চক্রবর্তী এবং বিমলা শিশু গৃহের অ্যাডপশন অফিসার সোনালী মণ্ডল। তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সিআইডি গ্রেপ্তার করে জলপাইগুড়ি জেলা চাইল্ড প্রোটেকশন অফিসার সুস্মিতা ঘোষ, দার্জিলিং জেলা চাইল্ড প্রোটেকশন অফিসার মৃণাল ঘোষ, চন্দনা চক্রবর্তীর ভাই মানস ভৌমিক সহ 7 জনকে। একই সঙ্গে চন্দনা চক্রবর্তী ও বিমলা শিশু গৃহ থেকে প্রচুর কাগজপত্র বাজেয়াপ্ত করে সিআইডি। মানস ভৌমিক এবং দার্জিলিং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য দেবাশিস চন্দ্রের বিরুদ্ধে তথ্য লোপাটের অভিযোগের মামলা দায়ের করেছিল সিআইডি। চন্দনা চক্রবর্তী মামলাতে ডিভিশন বেঞ্চ জামিন দিয়েছেন। কি হিসেবে জামিনটা পেলেন একটু বলুন। দেখুন, চন্দনা চক্রবর্তী 2017 থেকে ভেতরে আছে। 73 জন সাক্ষী চার্জশিটে আছে। তা 4 জন তো আগেই 7 জনের নামে টোটাল চার্জশিটের অ্যাকিউজ হিসেবে দেওয়া হয়েছিল, কিন্তু 4 জন আগেই জামিনে ছিলেন। 3 জন জামিন ভেতরে আছেন আর কি। তার মধ্যে সোনালী, মৃণাল আর চন্দনা ছিলেন ভেতরে। এবার মাঝখানে মৃণাল সুপ্রিম কোর্টে যায় জামিনের জন্য। ওর জামিনটা সুপ্রিম কোর্ট খারিজ করে, কিন্তু সুপ্রিম কোর্ট ওখানে স্পেসিফিকলি বলে দিয়েছিলেন 3/11/2023 অর্ডারে যে 6 মাসের মধ্যে সাক্ষী কমপ্লিট করতে হবে এবং মোর স্পেসিফিকলি কোনো রকম এক্সটেনশন ট্রায়াল কোর্টকে দেওয়া হবে না মামলাটা বিচার করবার জন্য। কিন্তু দেখা গেছে যে সেই অর্ডারটা কমিউনিকেট করা সত্ত্বেও আমাদের ট্রায়াল কোর্টে এই মামলার বিচার হচ্ছিল। তা আজকে কোর্ট সেগুলো সব দেখে জামিন দিয়েছেন। তার মানে যে কটা মামলা ছিল সবগুলো কি ওনার এখানে যে মামলাটা ছিল, যে মামলাটার নাম্বার হচ্ছে CRMDB 230 of 2024, যেটা সেশনস কেস নাম্বার 189/2017, মূল মামলা যেটা অ্যারাইজিং আউট অফ জলপাইগুড়ি কোতোয়ালি পিএস স্টেশন কেস নাম্বার 119/2017, যেটা 19 ফেব্রুয়ারি 2017-তে মামলা রেজিস্টার্ড হয়। সেই মামলাতে প্রায় 7 বছরের বেশি সময় ধরে ভেতরে থাকার পর আজকে মহামান্য আদালত ওনাকে জামিন দেন। তার মানে ওনার সমস্ত মামলাই শেষ হয়ে গেল বলা যেতে পারে। আমার কাছে যে মামলাটা ছিল এবং যে মামলাটা চলছিল, মূল মামলা যেটা আর কি, সেটাতে জামিন হয়ে গেছে। তাহলে উনি কি বাইরে বেরিয়ে আসছে? হ্যাঁ, অবশ্যই। মূলত কি অভিযোগটা কী ছিল ওনার এগেনস্টে? তো ডাইরেক্টলি নয়, মানে ওনার এবং বাকিদের এগেনস্টে যারা ওই এনজিও, যারা ওই
বাচ্চাদেরকে দত্তক দিতেন বিভিন্ন জায়গাতে। ওনাদের বিরুদ্ধে অভিযোগটা ছিল যে আইন বহির্ভূতভাবে বাচ্চাদেরকে দত্তক দেওয়া হয়েছে বিভিন্ন জায়গাতে এবং তার এগেনস্টে পয়সা নেওয়া হয়েছে। এটা ছিল মূল অভিযোগটা। তো সেই মামলাতে আজকে জামিন হয়ে গেছে। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। ধূপগুড়িতে পুলিশ জনতা সংঘর্ষে ঘটনায় গ্রেপ্তার বিজেপি নেত্রী তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মিতালি রায় এবং তার ভাই মৃণাল রায়। মিতালি রায়ের আইনজীবী গৌতম দাস জানিয়েছেন, মিতালি এবং মৃণাল রায়কে ধূপগুড়ি থানার পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বিভিন্ন ধারা এবং আইপিসি অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সম্পূর্ণ মিথ্যে মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি মিতালির। পাশাপাশি মিতালি রায় নিজেই নিজের জামিনের আবেদন করেন। আদালত মিতালি রায়কে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। আজকে 2384 জিআর নাম্বার জলপাইগুড়ি কোর্টে মিতালি রায় এবং মৃণাল রায়কে ধূপগুড়ি থানার থেকে ফরওয়ার্ড করেছে এবং তাদের এগেনস্টে সবই ধারা দিয়েছে 143, 147, 149, 185, 283, 332, 153A, 333, 353, 307, 34 আইপিসি রেডুইট সেকশন 3PDP অ্যাক্ট। এগুলো সব সেকশন আর কি, এগুলো জামিনযোগ্য ধারা আছে, এর মধ্যে অনেকগুলোই আর কি, আর কিছু জামিনযোগ্য ধারা আছে। সেই কেসেই পাঠিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা মামলা এবং মিথ্যা মামলায় ওনাকে চক্রান্ত করে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। আজকে তো আমাদের কোর্টে আমাদের কর্মবিরতি ছিল, কারণ আমাদের এক স্টাফ, আমাদের এক কলিগ মারা গেছে, তার জন্য কর্মবিরতি ছিল, যার জন্য আজকে তো আমরা কোর্টে মুভ করতে পারি নাই। মিতালিদি উনি নিজেই নিজের বেলের জন্য আবেদন করছিলেন, সেখানে মহামান্য আদালত ওনাকে ওনার জামিনের আবেদন শুনে ওনাকে 4 দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছেন। পশ্চিমবাংলার শাসক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে আমাদের এই সনাতন সমাজের প্রতি। যারা পেট্রোল পাম্প ভাঙচুর করলেন, মিতালিদির বাড়ি ভাঙচুর করলেন, গাড়ি ভাঙলেন, তারা বহল তবিতে ঘুরে বেড়াচ্ছেন। আর মিতালিদির অপরাধ, তিনি একজন হিন্দু সনাতন সমাজের তার পরিবারের সদস্য, এটাই তার অপরাধ। তাই তাকে আজকে কালকে রাত্রে থেকে তাকে ঘোরাচ্ছেন, আজকে কোর্টে তাকে চালান করছেন। তিনি যাতে বেল না পান তার জন্য পুলিশ প্রশাসন করে বেড়াচ্ছে। এটা দুর্ভাগ্য আর কি কারণে গ্রেফতার করবে সেটা পুলিশ তো মানে মিথ্যা মামলা, কমিউনাল কেস, এইসব নানা কেস দিয়ে তাকে দিচ্ছে। আমাদের 21 জন লোককে গতকাল কাস্টডিতে তারা নিছেন, কিছুকে জেলে পাঠিয়েছেন, তাদেরকে লকআপের মধ্যে ধরে প্রহার করছেন। সমস্ত শাসক তৃণমূল কংগ্রেসের নেতাদের নির্দেশে পুলিশ প্রশাসন এসে করে বেড়াচ্ছে। আর যারা করছেন এই সনাতন সমাজের প্রতি আক্রমণ করছেন, তাদের প্রতি কোনো প্রশাসন ব্যবস্থা নিচ্ছেন না। তাদেরও তো শুনলাম 18 জন গ্রেফতার হয়েছে। আরে তাদের 1800 হওয়া উচিত ছিল, করছে কি তারা? করছে না। গত বছর 4 অক্টোবর সিকিমের বন্যার প্রভাব পড়েছে তিস্তা নদীতে। নদীর উচ্চতা আগের থেকে প্রায় 1.5 মিটার উঁচু হয়েছে। এছাড়াও বেশিরভাগ বাঁধ এবং স্পার ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ ও স্পার সংস্কার এছাড়াও বৃষ্টিপাতকে কেন্দ্র করে আগামী সতর্কতা অবলম্বনে সোমবার জরুরি বৈঠক হল জলপাইগুড়ির রেসকোর্স পাড়ার সেচ নিবাসে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি মহকুমাকে নিয়ে বৈঠক করল উত্তরবঙ্গ সেচ দপ্তর, আইএমডি এবং সিডব্লিউসি। মোট 100 কোটি টাকা খরচা করে নদীর বাঁধ স্পার সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। এছাড়াও আরও 5 কোটি টাকা খরচা করা হচ্ছে বিভিন্ন কাজে। খরচের পরিমাণ তিস্তার বেশি নেওয়া হয়েছে। ভুটান এবং সিকিমের পাহাড়ে ভারী বৃষ্টিপাত হলে সেই প্রভাব এসে পড়ে তরাই ডুয়ার্সে। সেই কারণে আগাম বৃষ্টিপাতের পূর্বাভাস জানতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে সিকিম এবং ভুটানের সঙ্গে আলোচনা করে। ভুটানের 4 জায়গা থেকে 3 ঘন্টা আগে আগাম সতর্কতার রিপোর্ট পাওয়া যাচ্ছে বলে দাবি। সেচ দপ্তরের নিজস্ব রেইন গেজ রয়েছে 16টি, সিডব্লিউডি 25টি এবং আইএমডি 70টি থাকলেও রিপোর্ট নেওয়া হচ্ছে মাত্র 50টি থেকে। তবে নির্বাচনী বিধিনিষেধ থাকায় নদীর কাজের সিদ্ধান্ত নিতে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে দাবি। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন সিকিম এবং উত্তরবঙ্গের আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহা,
উত্তরবঙ্গের সেচ দপ্তর আধিকারিক কৃষ্ণেন্দু ভৌমিক সহ একাধিক আধিকারিকগণ। 4টে জেলায় বিভিন্ন কাজের বিষয়ে আমরা খতিয়ান নিলাম। এক্সিকিউটিভ আছেন, ডাইরেক্টর আইএমডি এসছেন গ্যাংটক থেকে, সেন্ট্রাল ওয়াটার কমিশনের অফিসার রয়েছেন, আমরা দিয়েছি ওনাদের থেকে কোঅপারেশন আমরা গতবারও পেয়েছি। আমাদের প্রায় 100 কোটি টাকার কাজ চলছে আমাদের, যেগুলো গত সিকিম ফ্লাডের পর থেকে ড্যামেজগুলো রিপেয়ার করা ইত্যাদি। সিকিম ফ্লাডটা অবশ্য শুধু জলপাইগুড়ির উপর দিয়ে গেছে, আলিপুরদুয়ার কুচবিহারে আমাদের নর্মাল ওয়ার্কস রয়েছে, সেগুলো আমরা টেক আপ করে নিয়েছি। আশা করি মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এই ছাড়া ছোটোখাটো আরও প্রায় 6 কোটি টাকার কাজ চলছে, মাইনর মেনটেন্যান্স, এগুলো সবই আমাদের প্রিপারেশন। তার সঙ্গে কিছু মেটেরিয়াল স্টক থাকে, এই মেটেরিয়ালগুলো আমরা ইমার্জেন্সিতে এক জায়গা থেকে আর বিভিন্ন পয়েন্টে স্টক করা থাকবে, যেমন গানি ব্যাগ বা জালি বা কিছু বোল্ডার ইত্যাদি স্টক করা থাকে, ইমার্জেন্সিতে আমরা যাতে পৌঁছাতে পারি। আমাদের কাছে প্রায় 10খানা মতো রেনগেজ আছে, প্রায় 30খানা সিকিমের উপরের ডাটা আমরা শেয়ার করি থ্রু আইএমডি, এবং আরও 25-26খানা থ্রু সেন্ট্রাল ওয়াটার কমিশন রেনগেজের ডাটা আমরা শেয়ার করি। এইগুলো দিয়ে আমরা ফ্লাডের ম্যানেজমেন্ট আমরা করব, মনিটর আমরা করব। বিভিন্ন জায়গায় রিভারের উপরে গেজ আছে আমাদের, সেটাও প্রায় 15টা গেজ আছে আমাদের। উত্তরবঙ্গের 8-10টা মেজর রিভারের উপরে আমাদের গেজ রাখা আছে, তোরসা, রায়ডাক, জলঢাকা, তিস্তা এসবের উপরে গেজ আছে, যেটা দিয়ে আমরা ফ্লাডের প্রেডিকশনগুলো পাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সব জায়গায় অ্যাটেন্ড করেছি। জলপাইগুড়ি, কুচবিহার, তিস্তার উপরে বেড উঁচু হয়ে গেছে, আমরা রিসেন্টলি সার্ভে করছি, অ্যাসেসমেন্ট করছি, যেটা টেম্পোরারি, কিছুটা হয় শর্ট টার্ম মেজার, কিছুটা হয় লং টার্ম মেজার। তো সেটা আমরা অলরেডি করে ফেলেছি, টেক আপ হয়ে গেছে। আরও কিছু লং টার্ম করা যায় কিনা, ভবিষ্যৎ পরিকল্পনা আরও কিছু অ্যাড করা যায় কিনা। 1-1.5 মিটার অ্যাভারেজ এটা গত সিকিম ফ্লাডের পরে। এটা ডেফিনেটলি অ্যালার্মিং। আমাদের বাঁধগুলো যেগুলো হাইট কম ছিল সেটাকে উঁচু করতে হবে না? হ্যাঁ, উঁচু করতে হচ্ছে, বাঁধ উঁচু করতে হচ্ছে। স্পারের মাথা ড্যামেজ হয়েছে বাকালিতে, আমরা গতবারেও কিছু করেছি, এবারে আরও ঠিক করে নিচ্ছি। সায়েন্টিস্টদের হিসাবে এই মে মাসের এন্ডে বা জুন মাসের ফার্স্ট উইকেই চলে আসবে এবং একটু বেশি অ্যাক্টিভিটিস হবে বলে ধারণা, যেটা আমাদের। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। মন্দিরের তালা ভেঙে দানবাক্স চুরি করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শহর জুড়ে। জলপাইগুড়ি শহরে চুরি ছিনতাইয়ের সঙ্গে এবার ফের মন্দিরের তালা ভেঙে দানবাক্স চুরি করার পরিকল্পনা নিল দুষ্কৃতীরা। সোমবার কান্তেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে গিয়ে এই বিষয়টি লক্ষ্য করেন এলাকার বাসিন্দা বিকাশ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মন্দিরে পুজো দিতে গিয়ে দেখা যায় মন্দিরের তালা ভাঙা, ভিতরে দানবাক্স অন্য জায়গায় পড়ে আছে। আরেকটি দানবাক্স ভাঙার চেষ্টা করাও হয়েছে। এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করে। বলবো যে কাল রাতে আমাদের ঠিক যেভাবে আমরা তালা মেরে যায়, আমাদের পুরোহিতটা ঠিক সেইভাবে তারা সবগুলো রেডে তালাগুলো মেরে গেছে। কিন্তু ভোরবেলা এসে আমরা দেখলাম যে আমাদের শনি মন্দিরের তালা ভাঙা। সেই তালা ভেঙে কেউ দুষ্কৃতী এবার ঢুকে আমাদের ওই পুরোনো বাক্সটা নিয়ে 2 মন্দিরের মাঝখানে ফেলে রেখেছে। কিন্তু আমরা এর আগেও রাত্রিতে অ্যালার্ট থাকার জন্য আমরা একটু প্রশাসনকে বলেছিলাম যে টহল দেয়, আমাদের একটা মন্দির রয়েছে। তা আমাদের কাছে অনুরোধ যে আমরা তো প্রস্তুতি নিব সব দিকে ঠিক থাকার জন্য, কিন্তু প্রশাসন থেকেও যদি রাত্রিবেলায় একটু টহল দেয় আমাদের এলাকা দিয়ে, তাতে আমাদের অনেকটা সুবিধা। কত টাকা চুরি গেছে এখন আনুমানিক? আমাদের ওখানে প্রতি মাসে 1,000-3,000 টাকা জমা পড়ে। মানে কত মাসে? হ্যাঁ, এটা কয় মাসে? এটা 2 মাসে জমা পড়ে। তারপর আমরা প্রতি 2 মাস পর অন্তর এই মাসের শেষে খুলে ওটা বের করি। ওরকম অ্যামাউন্টই হবে। এ বিষয়ে এলাকার কাউন্সিলর তথা মন্দির কমিটির সদস্যরা জানান, এর আগেও এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছে, ফের একবার চুরি হলো। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ যাতে নিরাপত্তার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। একটা ঐতিহাসিক কালীবাড়ি, কান্তেশ্বরী কালীবাড়ি, সেই কালীবাড়িতে আজকে চোরদের হাত পড়ল। ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
কিন্তু গত 1.5-2 মাস ধরে জলপাইগুড়িতে যে চিত্রটা স্বাভাবিক, প্রতিদিন একটা করে ছিনতাই বা চুরি ঘটনা ঘটছে, তার পরিপ্রেক্ষিতে আজকের ঘটনাটা অস্বাভাবিক না। এক্ষেত্রে পুলিশ প্রশাসনের আরও বেশি সজাগ হওয়ার প্রয়োজন আছে বলে মনে হয়। দেখুন, সাধারণ মানুষকে সজাগ হতে হবে। শুধুমাত্র পুলিশ প্রশাসন এই সমস্ত ঘটনা থেকে আমাদেরকে উদ্ধার করতে পারবে তা না। সাধারণ মানুষকে যেমন অনেক বেশি সচেতন হতে হবে, সেই সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে অনেক বেশি সচেতন হতে হবে। পুলিশ হয়তো বা যথাযথভাবে তার কাজ করে উঠতে পারছে না, তার জন্যই আজকে জলপাইগুড়ি কিন্তু ছিনতাই শহর বা চোরের শহরে পরিণত হয়েছে। এক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব পুলিশ প্রশাসনকে যে আপনারা আপনাদের মতন করে যদি দৃঢ় পদক্ষেপ গ্রহণ না করে, আগামী দিনে কিন্তু আরও বড় ধরনের চুরি ঘটনা করবে এবং গৃহস্থ, আজকে যারা সাধারণ মানুষ রাত্রিবেলা ঘুমোতে যায়, তারা কিন্তু নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারছেন না। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জেলায় শক্তি বাড়ালো রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। সংগঠনের ছত্রছায়ায় বাংলা সহায়ক কেন্দ্রের কর্মীদের নিয়ে গঠিত হল নতুন জেলা কমিটি। জেলা কমিটির সভাপতি হলেন মঞ্জুরি দত্ত, কার্যকরী সভাপতি পবিত্র কুণ্ডু, সাধারণ সম্পাদক রাজেশ রহমান। এ প্রসঙ্গে বাংলা সহায়ক কেন্দ্রের কর্মীদের সংগঠনের তরফ থেকে অরিন্দম কুমার সাহা জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ছত্রছায়ায় বাংলা সহায়ক কেন্দ্রের কর্মীদের সংগঠিত করা হয়েছে। আগেই রাজ্য কমিটি গড়ে উঠেছিল। রবিবার শহরের মিউনিসিপ্যাল মার্কেট চত্বরে জেলার বাংলা সহায়ক কেন্দ্রের কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক হয়। সেখানে সমস্ত ব্লক থেকে প্রতিনিধিদের জেলা কমিটিতে রাখা হয়েছে। সেই সঙ্গে সংগঠনের পদাধিকারীদের মনোনয়নও করা হয়েছে। জেলা কমিটির সভাপতি হলেন মঞ্জুরি দত্ত, কার্যকরী সভাপতি পবিত্র কুণ্ডু, সাধারণ সম্পাদক রাজেশ রহমান। আমাদের আজকে আমাদের যে ডিস্ট্রিক্ট কমিটি করা হয়নি, সেটা নিয়ে আজকে হচ্ছে আর কি। কিসের ডিস্ট্রিক্ট কমিটি, কি বিষয় রয়েছে? আমাদের রাজ্য কমিটি হয়ে গেছে, যেটা নাকি বিএসকে এর ব্যাপারে রাজ্য কমিটিটা হয়ে গেছে, কিন্তু আজকে হচ্ছে ডিস্ট্রিক্ট কমিটিটা হচ্ছে আমাদের বিএসকে। কতজনের হচ্ছে? এটা আমাদের প্রায় আছে 168 জনের মতন। তাদেরকে সমবেত করে আমাদের এই কমিটিটা নতুন খসড়া একটা তৈরি হচ্ছে। জেলায় বিএসকে কতজন আছে? জেলায় হচ্ছে আমাদের জলপাইগুড়ি জেলায় আছে হচ্ছে ওই 24টা, মানে 24 জন কর্মরত আছে। আচ্ছা, এবার প্রত্যেকটা সেন্টারে 2 জন করে আছে। আচ্ছা, তো তাদের সবাইকে নিয়ে? হ্যাঁ, শুধু জলপাইগুড়ি না, সমস্ত ব্লক এবং আমাদের মিউনিসিপ্যালিটি, ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটি, ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি, যে সব মিউনিসিপ্যালিটি এবং ব্লকগুলো যেগুলো আছে পঞ্চায়েত অফিসে সেগুলো, আর আমাদের হচ্ছে আমাদের জলপাইগুড়ি ডিএম অফিস, এসডিও অফিস, সমস্ত নিয়ে করা হচ্ছে। বুঝি ফেডারেশনের ছত্রছায়া কি করা হচ্ছে? হ্যাঁ। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। নোংরা আবর্জনা জমে দূষণ ছড়াচ্ছে জলপাইগুড়ির করলা নদীর ঘাট থেকে। শহরের রবীন্দ্র ভবনের সামনে করলা নদীর ঘাট, বাবুপাড়া ঘাট এবং কিং সাহেবের ঘাটে দেখা গেল নদীর পাড়ে যত্রতত্র নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরিষ্কারের অভাবে ধুঁকছে এলাকা। এরই মধ্যে ঘাটগুলিতে যেমন চলছে প্রতিমা বিসর্জন, তেমনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের পুজোর ফুল, ফল, পাতা ফেলা হচ্ছে নদীর ঘাটে, যার ফলে কিছু সামগ্রী নদীর জলে ডুবে থাকায় দূষণ ছড়াচ্ছে। করলা নদী জলপাইগুড়ি শহরের অক্সিজেন বলে পরিচিত। এই নদী যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ততই শহরের আবহাওয়া স্বচ্ছ থাকবে। আমি তো সকালবেলা মর্নিং ওয়াক করি, প্রাতঃভ্রমণে বেরোইছি আজকে। বেরোনোর পর এই পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে দুনিয়ার আবর্জনা নদীর মধ্যে পড়ে আছে। এটা মানে করলা নদী আমাদের জলপাইগুড়ি প্রাণ কেন্দ্র দিয়ে বয়ে চলেছে দীর্ঘদিন ধরে। এটা আর একটা নাম করাল, মানে পাতাল নদী বলতে পারেন আপনারা। তো দ্রুত অ্যাডমিনিস্ট্রেশনের লোকদের, প্রশাসনের লোকদের যদি দ্রুত ওনারা ব্যবস্থা নেন এটাকে পরিষ্কার করার, তাহলে জলপাইগুড়ির পাবলিক খুব খুশি হবে। কারণ এটাকে করা খুব দরকার, কারণ নোংরা আবর্জনা স্থগিত হয়ে থাকলে সেখান থেকে দূষণ ছড়ায়, বিভিন্ন প্রকারের ক্ষতি হয়। ভীষণভাবে নোংরা জমে আছে। দিন বাজারে সব মাছের প্যাকেট আর বস্তাবন্দি সব নোংরা ময়লা এখানে পড়ে আছে। সুতরাং প্রশাসনের কাছে এটাই রিকোয়েস্ট, যদি ওনারা তাড়াতাড়ি এটা ব্যবস্থা নিয়ে সুব্যবস্থা করতে পারে একটা, তাহলে সবাই আমরা উপকৃত হব, জলপাইগুড়ি শহরের বাসীরা।
কল্লারুড়িতে মানে আমাদের বাড়িতে জল নাই, আমরা নদীতে চান করি, আর এই কুমির পাতাটা জলে পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা তো জল এমনি সব জল তো বাড়িতে নাই, তার মধ্যে নদীতে আমরা আসি চান করতে। নদী এরকম মানে ময়লা থাকলে তা নদীতে চান করলে তো হাত চুলতে হবে। এটা তাও মানে 1-1.5 মাস হয়েছে, তাও কোনো মানে পৌরসভার কোনো পরিষ্কার কোনো করা মানে ইসে নাই। এটা হলো তোমার বাবুপাড়া পলাশ ভ্রমণের সামনে। তার মধ্যে সবাই এখানে জামা কাপড় চান সবাই করে, তার মধ্যে এরকম অবস্থা হলে তো মানে চান করলে শরীর হাত চুলতে হবে, তারপরে তো অসুস্থ হইতে পারে। তাই জন্যে এখানটা আমি চাই যে পৌরসভা দিয়ে একটু এই নদীটা পরিষ্কার করা দরকার। এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন, জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে ইতিমধ্যেই বড় ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়েছে। না, আমরা অলরেডি আপনারা দেখবেন যে আমরা হাইড্রেনগুলো পরিষ্কারের কাজ শুরু করেছি এবং 5 নম্বর ওয়ার্ডেও আপনারা লক্ষ্য করবেন যে গেটের কলেজের পাশে হাইড্রেনের পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং সমাজপাড়া যেটা রবীন্দ্রভবনের ধারে সেখানেও হাইড্রেনের কাজ হচ্ছে। আজকে আপনার রবীন্দ্রভবনের পাশ দিয়ে যে রাস্তা সেখানেও কাজ হচ্ছে। আর বিশেষ করে যে কচুরিপাড়া রয়েছে, আগামী সোমবার থেকে আমাদের দুটো নৌকা দিয়ে লোক দিয়ে আমরা এটা পরিষ্কারের কাজ শুরু করছি। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। স্টপকক না থাকায় অনবরত জল পড়ে যাচ্ছিল। জল অপচয় রোধে এগিয়ে এলেন স্থানীয় বাসিন্দারা। এই চিত্র জলপাইগুড়ি শহরের ডাঙ্গাপাড়া এলাকায়। পুরসভার একটি পানীয় জলের ট্যাপ থেকে দীর্ঘদিন ধরে জল পড়ে নষ্ট হচ্ছিল বলে অভিযোগ। এলাকার বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ অনেকেই এখান থেকে পানীয় জল সংগ্রহ করেন, কিন্তু ট্যাপ কলের মুখ না থাকায় দীর্ঘদিন ধরে জল পড়ে যাচ্ছিল। সেই দৃশ্য দেখে নিজেরাই উদ্যোগী হয়ে জল অপচয় রোধে একটি স্টপকক জুড়ে দিলেন ডাঙ্গাপাড়ার বাসিন্দা কার্তিক দাস। তার এহেন কাজে অত্যন্ত খুশি এলাকাবাসী। এ বিষয়ে কার্তিক দাস বলেন, এই রাস্তা ধরে প্রত্যেক দিন তিনি বাড়ি যান। প্রত্যেক দিন জল অপচয়ের দৃশ্য তার নজরে পড়ে, তাই নিজেই উদ্যোগী হয়ে এই ব্যবস্থা নিলেন। আজকে আমি আমার নিজস্ব উদ্যোগে কলের মুখটা লাগালাম। জল নষ্ট হয়ে যাচ্ছিলো, সেটা দেখে আমি মানে ভালো লাগছিল না। আমি ভাবছিলাম গত কয়েক মাস ধরে এটা ওয়াশ আউট করার জন্য হয়তো মুখটা খোলা রাখছে, হয়তো ঠিক কিছু সময় পরে বা কিছুদিন পরে হয়তো বন্ধ করে দেবে, কিন্তু বন্ধ করছিল না। জল পড়েই যেতে দেখছিলাম। আর গত মাসখানিক বা মাস দুয়েক আগে আমার মেয়েও এই স্কুলে পড়তো, ও বলছে বাবা ওই কলটা দিয়ে অনেক জল পড়ে যায়। তা আমি তখন বললাম হয়তো এটা একটা সময় বন্ধ করে দিবে। তো দেখছি বন্ধ আর করছে না। আমি প্রতিদিন খেয়াল করে আর বাইরে দিয়ে যাতায়াত করি, তো জল পড়েই যায়। তো আজকে আমি আমার নিজস্ব উদ্যোগে একটা কল লাগিয়ে দিয়ে আমি এটাকে জলটা বন্ধ করার ব্যবস্থা করলাম। জল নষ্ট। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি শিশুকাণ্ড, অবশেষে জামিনের নির্দেশ জলপাইগুড়ি শিশুকাণ্ডের মূল অভিযুক্ত চন্দনা চক্রবর্তীকে। পুলিশ জনতা সংঘর্ষের জের গ্রেপ্তার 2 জন, ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। ফের শহরে চুরি, এবারে লক্ষ্য মন্দিরের দান বাক্স। ঘটনায় চাঞ্চল্য শহর জুড়ে। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।